তখন আম্মু বলে এটা তোমার ব্যাপার ভালো না, ওকে মেনে নিলাম। যাই হোক, আমার বাসাতে গিয়ে দেখি আমার মামা আসছে। আমার একটাই মামা, আমার আম্মুরা 4 বোন আর একটা মামা আসছে, তার সঙ্গে আমার ছোট খালামণি আসছে। তো ছোট খালামণি আসছে বাসাতে, আমি গিয়ে দেখি আমার আব্বু অনেক চিল্লাচিল্লি করতেছে আমার মামা এবং আমার খালামণিকে দেখে। আচ্ছা, ওখানে যে ওরা কেন আসছে, আম্মু বলতেছে আসছে বেড়াইতে আসছে, মানে এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে লেগে থাকে। জি। তখন আমি ওদিকে আর গ্রাহ্য করিনি, আমি বাইরে খেলতে চলে গেছি। আম্মু আবার হয়তো বাবার সঙ্গে একটু রাগ ছিল, ওই রাগটা মানে কন্ট্রোল করতে না পেরে আম্মু আমাকে বাহির নিতে আসছে, এসে আমাকে একটা চড় মেরে দিছে। চড় মেরে দেওয়ার পরে আমি একটু কান্না করছি, কান্না করতে করতে যে আমার তখন একটা মাইন্ডে লাগছে যে চিন্তা করছি যে সবার সামনে আম্মু আমাকে মারলো, আর কারো বাবা মা তো এরকম মারে না, আমাকে কেন এরকম মারলো। আমি একটু রাগ করে রুমে চলে গেছি, চলে যেয়ে একটু রুমটা আটকিয়ে দিয়েছে। তখন আম্মু ভাবছে যে রাগ করে আটকাই দিল বাথরুমটা, নিশ্চয়ই কিছু করতেছে আবার ভিতরে। তখন আম্মু আবার নক করা শুরু করছে। তখন আবার বের হলাম, বের হয়ে আচ্ছা রাগটা একটু কমলো, কমার পরে আম্মু আদর করে খাওয়াই দিচ্ছে, সবকিছু করছে। তখন আমরা 1 ভাই 1 বোন। জি। আমি ছোট তখন, আমার ভাইয়া ও নানুর বাসায় থাকতো জন্ম থেকেই নানুর বাসায় থাকতো। আমার নানু তখন বেঁচে ছিল, আমার সেজ খালামণি, তার কাছে আমার ভাইয়া থাকতো। তখন আমি আম্মুকে বলতাম, আম্মু ভাইয়া কেন আসে না? তখন আম্মু বলে যে আমি কিভাবে রাখবো আব্বু, তুমি তো দেখো আমি চাকরি করি। আম্মু চাকরি করতো ঢাকা শক্তি ফাউন্ডেশন। আচ্ছা। সামনে ঈদ, রমজান মাস আসছে, খালামণিটা তো আসছেই, মামাও আসছে সাথে। এখন মামা আসছে যার কারণটা, আমার বড় ভাইয়া ওখানে আছে, আমার নানু আছে, কিন্তু আমার নানুর বাড়ির অবস্থাটা বেশি একটা ভালো ছিল না। মানে আমার বাবার বাড়ির অবস্থাটা অনেক ভালো ছিল, মানে মোটামুটি ভালো ছিল, কিন্তু নানুর বাড়ির অবস্থাটা ভালো ছিল না। যার জন্য এখানে আসছে। আসার পরে তখন আমার বাবার কাছে বলছে আমার মামা যে দুলা ভাই এখানে মানে ওখানে তো রিজন আছে, আমার ভাইয়ার নাম রিজন আছে, তো মানে ওর পড়াশোনার তো এখন টিউশন শেষ হচ্ছে, ওর মাস্টার টাকা দিতে হবে, তো কিছু টাকা লাগবে, যদি দিন আপনি। বাবা একটু নিকৃষ্ট ভাষায় যাই বকা দিছে যে পারবো না, এত এখন ঝামেলা যাচ্ছে অনেক ব্যবসা বাণিজ্যের, মানে এইসব নিয়ে দেখা যাচ্ছে রাত 3টা বাজে। তখন আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ উঠে দেখি যে প্রচন্ড চিল্লাচিল্লি হচ্ছে রুমের মধ্যে। মানে এক পর্যায়ে দেখা যাচ্ছে হাতাহাতি পর্যায়ে চলে গেছে আমার আম্মু আর আব্বুর সাথে, দুজনের সাথে। ওইটাতে আমি একটু ঘাবড়ে যাই, মানে ভয় পেয়ে যাই যে কি হবে এখন। আমি তো তখন ছোট, ভয়টা কাজ করে ওটার মধ্যে, আমি প্রচন্ড ভয় কাঁপছিলাম। আশপাশে সবাই বলছে যে আপনাদের বাসাতে কি হয়েছে এত চিল্লাচিল্লি, সবাই চিল্লাচিল্লি করছে। তখন আমি আবার ওইদিকে কান্না করে, একটু খারাপ লাগলো, কান্নাকাটি করার পরে আমি আবার ঘুমিয়ে পড়লাম, ঘুম চোখে ছিল, ঘুমিয়ে পড়লাম। তখন সকাল হয়ে গেছে। তারপরে আমি আম্মুকে বলছি, আম্মু মামা কোথায়? আম্মু বলছে তোমার মামা চলে গেছে। তখন আমি একটু কান্না করছি যে মামা আমার সাথে কথা না বলে কেন চলে গেল। তখন চলে যাওয়ার পরে তখন মামা আমাকে ফোন দিয়ে বলছে, আম্মু আমি আবার পরে আসবো। ফোন দিয়েছি যখন, বলছে আম্মু তো আমি পরে আসবো আবার। তখন তো মানে মোবাইল ফোন ছিল না, তখন ওই টেলিফোন লাইনটা বলে না, তখন ওই টেলিফোন লাইনে আমি কথা বলেছি মামার সঙ্গে। তখন মামা বলেছে আমি পরে আসবো। ঈদের দিন আমার আম্মু প্রচন্ড কাঁদতেছে, খুব কাঁদছে। কান্নার পরে আমি আম্মুর কাছে গেছি, আম্মু কি হয়েছে? কিন্তু আমি তো আর আম্মুর কষ্টটা বুঝি না, কিছুই বুঝি না আম্মুর কষ্টটা। শুধু আমাকে প্রশ্ন করছে আম্মু কি হয়েছে, তবু আম্মু কাঁদে, কোনো কথা বলে না। তারপরে ক্লাস 4 পড়ি, আমি নানু বাড়িতে বেড়াতে গিয়েছি। নানু বাড়িতে বেড়াতে যাওয়ার পরে পাবনাতে, ওখানে যাবার পরে আমার নানুমণি আমাকে জড়িয়ে ধরে আর আম্মুকে দেখে অনেক কান্নাকাটি করে যে মা তুই আমাকে ছেড়ে চলে গেছিস, আর আসলি না, সেই যে আসলি 3 বছর পর আসলি। কান্নাকাটি করছে। আমার ভাইয়াকে দেখলাম, আমার ভাইয়া আম্মুকে ধরে অনেক কান্নাকাটি করছে, আম্মু আমি যাবো, আমাকে নিয়ে যাও না কেন ওখানে। আম্মু নিতে চাইতো, কিন্তু আমার খালামণিরা নিতে দিত না। ওখানে অনেক আনন্দই ছিলাম আমরা, ভালো। কিন্তু আসার সময় আমার বাবা তো আমাদের সাথে যায়নি, আমি আম্মুর সঙ্গে গিয়েছিলাম। ওখানে মানে তাদের এমন ছিল যে আমি তো ঢাকাতে যখন থাকি তখন তো মানে খুব ভালোভাবে চলাফেরা করি, আমার খাবারটাই থাকে, কিন্তু নানুর বাসায় যখন গিয়েছি তখন তো ওখানকার খাবারটাও ছিল না সেরকম। বাট আমার খুব রাগ হতো, আমি কি দিয়ে ভাত খাবো আম্মু, আমি কি দিয়ে ভাত খাবো, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো, এরকম বলছি। তখন আমার স্কুলও খুলে গেল, আমি ওখান থেকে চলে আসবো। আমার ভাইয়া চিৎকার শুরু করছে, আম্মু আমি যাবো, আম্মু আমি যাবো, আমার নিয়ে যাও, আম্মু আমি যাবো। তখন নানু বলছে না তোমাকে যেতে হবে না। পরে যেতে দেয়নি,
তখন চলে আসছে ঢাকাতে। কিন্তু ওখান থেকে ভাইয়া এতটা কান্নাকাটি করছে যে পরবর্তীতে আমার মামা আমার ভাইকে নিয়ে চলে আসছে ঢাকাতে। আচ্ছা, নিয়ে আসার পরে এখানে যখন নিয়ে আসছে তখন আমার বাবা কথা বলে না, মানে মামার সাথে তো কথা বলে না, কিছুই বলছে না। মামা তখন পড়াশোনা করতো, মামা তখন এসএসসি দেবে, আমার মামা এসএসসি দেবে, ওকে নিয়েও আসছে। তখন হয়তো সেটা অগ্রচরে বলছিল যে বড়াপা আমি ফর্ম ফিল আপ করবো, আমার কিছু টাকা লাগবে। মানে একটা যেটা বুঝতে পারছিলাম যে আপনার নানু বাড়ির লোকজন সামহাও আপনার মার ইনকামের উপর নির্ভরশীল ছিল, এবং কিন্তু আপনার বাবা সেটা খুব একটা সাপোর্ট করতো না। আচ্ছা, ইকোনমিক স্ট্যাটাসটা বোঝাটা খুব জরুরি প্রিয় শ্রোতা। আপনারা যারা শুনছেন ইনিশিয়াল স্টেজে আছি আমরা গল্পের, ধৈর্য ধরে সামনের দিকে আগাবেন, কারণ গল্পের আসল বিষয়টা থেকে আমরা এখনো অনেক দূরে। হ্যাঁ বলেন। তারপরে বলছে যখন বড়াপা আমার ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে, তখন আম্মু করলো কি, আম্মুর কাছে তো টাকা ছিল না, আম্মু পাশের বাসা থেকে হয়তো বা মানে মনে হচ্ছিল আমার যেটা ধার করে নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসছে, যে পরবর্তীতে যখন স্যালারি পাইলে হয়তো দিয়ে দেবে। হ্যাঁ নিয়ে আসার পরে দিয়েছে, মানে সেটা বলেছে তোর দুলাভাই যেন না জানে। ওই কথাটা আমার কানে আসছে, তোর দুলাভাই যেন না জানে, এই কথাটা বলেছে আমার আম্মু। তখন আমার মামা চুপ করে চলে গেছে। তখন আমার বাবা এসে বলছে যে আরিফ আসলো, এসে আমার দেখা না করে চলে গেল, যে ব্যাপার কি, মানে আমি যে বড়, কোনো কি সম্মান নেই আমার? তখন বাবা এইভাবে বলছে। এরপরে ক্লাস 5-এ উঠলাম, সমাপনী দিব আমি। তখন সমাপনী পরীক্ষা শেষে ছুটি হয়েছে, তখন দাদুর বাড়িতে চলে গেছি যশোর কৃষ্ণনগর গ্রামে, বাঘারপাড়া থানার। তো ওখানে যাওয়ার পরে অনেক আনন্দই করলাম। ওখানে যাওয়ার পর আমার ছোট চাচু, ও আমার মামার সমানই প্রায়। আচ্ছা, তখন আমি যখন ওখান থেকে চলে আসব, আমার বাবা তো আমাকে রেখে চলে গেছে, আমাকে আর আমার আম্মুকে। তখন আম্মুর সঙ্গে আর চাচুর সঙ্গে 4-5 দিন থাকার পরে ঢাকায় ফিরতেছি। ফেরার পরে রাস্তার মধ্যে কথা হলো যে আমার চাচু বলছে যে ভাবি এখন থেকে আমি আপনাদের সাথে থাকবো, আপনার সাথে। আম্মু বললো যে ঠিক আছে, আমাদের সাথে থাকলে তো সমস্যা নাই, আমারও ভালো, আর আমার কথা জান্নাত তো একা থাকে বাসাতে, ও তখন আর একজন সঙ্গী হবে। আম্মু অনেক খুশি হয়েছে, উৎসাহ নিয়ে চলে আসছে। তখন আমার আম্মুর পেটে বাচ্চা ছিল। আচ্ছা, তখন মানে ওই দিনই কথা বলতেই মানে আম্মুর প্রচন্ড পেইন ওঠে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে ওখানে আমার আরেকটা বোন হয়। বোন হওয়ার পরে কিন্তু ওকে খুব ভালোবাসে আমার বাবার, মানে চোখের মনেই ছিল ধরতে গেলে পারে। কিন্তু তখন দেখতাম যে আমার প্রতি যে একটা মানে তার ইয়াটা ছিল, তখন হয়তো আস্তে আস্তে সেটা কমে গেছে। আচ্ছা, আপনি মনে করছিলেন যে আপনার ভালোবাসার প্রতি শেয়ার চলে এসেছে, আপনার ছোট বোন সেখানে ভাগ বসাচ্ছে। হ্যাঁ, মানে এরকম আমার মনে হচ্ছিল। মানে তখন ও বড় তো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমি তো আমার ছোট বোনকে অনেক ভালোবাসি, ওকে খুব আদর করি, যত্ন করি, সবকিছুই করি। কিন্তু তখন আমার একটু রাগও হতো, যাবো শুধু ওকে নিয়ে ব্যস্ত থাকে, আমি কি কিছু না, একটা খাবার নিয়ে আসছে ওর হাতে দিল, আমার হাতে কেন দিল না, মানে এটা একটু মানে আমার মনের মধ্যে আসছে যে তখন অতটা এখনকার মতো বুদ্ধিটা তখন আসেনি আমার, মানে একটু রাগও হতো। মাঝে মাঝে দেখতাম কি আমি ওর কাছ থেকে খাবারটা কেড়ে নিতাম। আচ্ছা, এরকম করতাম আমি। এরপর আমি ক্লাস 8-এ উঠে গেলাম, এরকম করে দেখতে দেখতে ক্লাস 8-এ উঠলাম। 8-এ ওঠার পরে জেসি পরীক্ষা দিব আমি। তখন প্রথম দিন আমার সেদিন বাংলা পরীক্ষা ছিল। ওই দিন আব্বু আম্মুর মধ্যে অনেক কথা কাটাকাটি চলছিল আমার নানুর বাড়ির বিষয়টা নিয়ে। কিছুই রান্না করেনি সেদিন আম্মু। পরীক্ষা দিতে যাবো, ধর কিছু মুহূর্তে দেখা তো ওই রুমের মধ্যে প্রচন্ড ভাঙচুরের শব্দ হচ্ছে। শব্দ হওয়ার পরে আমি ভেতরে গেলাম, গিয়ে তখন দুজনের মধ্যে কি কথাকাটি হচ্ছিল আমি জানি না। যাই হোক, তখন এক মুহূর্তে দেখলাম কি আমাদের সোফা সেটে যে টিটিপিলটা ছিল, এই টিটিপিলটা দিয়ে আমার আম্মুর মাথার উপরে অনেক জোরে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে তখন আমি ওইটা দেখে প্রচন্ড চিৎকার করছি, আর লোকজনকে ডাকছি, কিন্তু কেউ আসেনি ওই মুহূর্তটা। তখন আমার আব্বু এক মুহূর্তে বলে বসছে যে এক তো ভাই বোনকে নিয়ে আমার সংসারটা শেষ করে দিচ্ছে, আর এক হাতে করে নিয়ে আসছে, ওইটা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। তখন আমি তো ছোট, বুঝতে পারিনি যে এই কথাটা খেয়াল বললো আব্বু যে হাতে করে নিয়ে আসছে, মানে এটার মানেটা কি। আমি তবুও বুঝতে পারিনি যে বাবা কি বোঝাতে চাচ্ছিল। পরে নিজের প্রত্যেকটা এলাকার লোকজনকে আমি ডাকছি যে সবাই একটু আসেন, আমার আম্মুটা একটু হসপিটালে নিয়ে যাব, এক থেকে পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে। কিন্তু একটা ব্যক্তিও আসলো না। সবাই বলে কি একটু মার্ডারের মতো, কেউ হাত দেবে না পুলিশ না আসা পর্যন্ত। তখন অঝরে শুধু কাঁদছি আর কাঁদছি। তখন আমার পাশের ইউনিটের একটা যে ছিল, পরে সে আসছে, আমি বলছি আন্টি একটু হেল্প করেন না আমার সাথে, আমার আম্মুকে আমি হসপিটালে নিয়ে যাব। তখন
উনি হেল্প করছে। আমার কাছে কোনো টাকা ছিল না, কোনো টাকা না থাকার কারণে আমি যে কি করব মাথার মধ্যে কোনো কিছু আসছিল না। একদিকে পরীক্ষা, পরে আন্টি বললো কি আম্মু তুমি কান্নাকাটি করো না, তুমি পরীক্ষা দিতে চলে। আমি পরীক্ষা দিব না, আমার আম্মুর এমন অবস্থা, আমি পরীক্ষা দিব না। তখন আম্মু বললো যে যাও তুমি। তবু তারপরে আমি আম্মুকে এরকম রেখে আন্টিকে বারবার বলে গেছি যে আন্টি একটু দেখেন, আমি তাহলে যাই। ওই দিন আমি একা একাই, কখনো তো পথ চলি না একা একা, ফার্স্ট ওই দিন আমি পরীক্ষা দিতে গেছি একা একা। কিন্তু পরীক্ষার সেন্টারে শুধু আমার মাথার মধ্যে একটা টেনশনই আসছে, লিখছি আর অসরে কাঁদছে যে আমার আম্মুর ওখানে কি অবস্থায় আছে, আম্মু কতটা কষ্ট পাচ্ছে। আমি বাসাতে চলে গেলাম, বাসা দেখি আম্মু তো আসেনি। পর আবার হসপিটালে গেছি, গিয়ে দেখি আমার আম্মুর এখান থেকে তো চুল কেটে ফেলছে, তো এখানে 8টা সেলাই দিচ্ছে আম্মুর। তখন আম্মুকে জড়াই ধরে প্রচুর কাঁদছিলাম, আম্মু তোমার খুব কষ্ট হচ্ছে। আম্মু বলছে না আমার কোনো কষ্ট হচ্ছে না। মাকে জিজ্ঞেস করলেন না যে মা এই কথাটা কেন বললো বাবা? তখনও কিছু বলি নাই আমি, তখনও কিছু বলেননি না। তারপর বাসাতে চলে আসছি আম্মুকে নিয়ে, ওই দিনই রাতে চলে আসছি বাসাতে। তো আস্তে ধীরে পরের দিন সকলে জিজ্ঞেস করতে হচ্ছে আম্মু একটু কথা বলি, রাগ করবে না তো? আম্মু বলেছে না আব্বু বলো। আম্মু আচ্ছা আম্মু, আব্বু এই কথাটা কেন বললো যে হাতে করে নিয়ে এসছে, মানে এটা কি বোঝাচ্ছে আব্বু? তখন আমার প্রথম দিনকার কথাটা মনে পড়লো, যে তখন আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে আমি তো খাতায় লিখছি, যে তুমি বলছিলে যে আমার বাবার নাম নাকি ভালো নাম নাকি আব্দুল মজিদ, তাহলে কি আমি কি ভাববো আমাকে বলো? তখনকার চিন্তাধারার ক্লাস 8 বড় চিন্তাধারা তো দুটো ব্যতিক্রম। জি, চিন্তাধারাটা মানে তখন আমি একটু হলে বুদ্ধি হয়েছে, আমি বুঝতে পারি কিছু। তখন আম্মু তবু কোনো চুপ করে আছে একদম। তারপরের দিন আবার আমার নানু নিচে, উনি যেখান থেকে খবরটা পাইছে চলে আসছে আমাদের এখানে। মানে আসার পরে তখন ওরকম আম্মুর দেখিয়ে প্রচন্ড কান্নাকাটি করার পরে আমি তখন নানুকে প্রশ্ন করছি। নানু মানে আমার মাথায় হাত দেওয়া হয়েছে, আজকে আমাকে একটু সত্য কথা বলো তুমি। এতদিন আমাকে প্রশ্ন উত্তর দানি, আজকে তোমাদের ফাইনালি সব বলতে হবে যে কি। তখন আমার নানু সবকিছু বলে যে হ্যাঁ, যে তোমার বাবা আমার জন্মের পরপরই নাকি ফেলে রেখে চলে গেছে, পরপর তার কোনো খোঁজ খবর কিছুই নেয়নি। আমার আম্মু নাকি যখন প্রথম তার বাসাতে গেছে খোঁজ নিছে, কিন্তু সে গিয়ে দেখে যে তার আগের 3টা সন্তান আছে। আমার আম্মু গিয়ে দেখছে, আম্মাকে কোলে নিয়ে যায় ওখানে। তখন তো আমি নাকি অনেক ছোট একদম। তার মানে বিষয়টা দেখা যাচ্ছে হচ্ছে আপনি যে বাবার ঘরে আছেন তিনি আসলে আপনার জন্মদাতা পিতা নন, আপনার জন্মদাতা পিতা অন্য কেউ। এই মেসেজটা আপনি তখন জেনেছেন। বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি আজকে শেষ পর্যন্ত জীবন গল্পটা শোনার জন্য। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। একই সাথে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে সিচুয়েশন যখন একটু কড়া, ওখানে যখন আমাকে নিয়ে নাকি গিয়েছিল, সব প্রতিটা কাহিনী বললো আমার কাছে। তখন নানির কাছে আমি সমস্ত কাহিনীটা মানে ডিটেলস জানতে চাই যে আসলে আমার আম্মুর জীবনে কি হয়েছিল। তখন নানু বলে যে তখন আমার জন্মের পর নাকি বাবা ফেলে রেখে চলে যায়, মানে আমি হসপিটালে থাকতে আমার বাবা ফেলে রেখে চলে গেছিল আমাকে। তখন আমার ভাইটা মানে ছোট বলতে কি 2 বছর হয়তো বয়স এরকম হবে আমার ভাইয়াটার, আর আমি তখন জন্ম হয়েছে। ফেলে রেখে চলে গেছে বলতে সে সৌদিতে চলে গেছে। আচ্ছা, সৌদিতে চলে গেছে। বাট আম্মু অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তার ঠিকানা কোথাও পায়নি। কারণ আম্মুর যখন নাকি বিয়ে হয়েছে তখন আম্মু তো জানতো না যে তার বাড়ি কোথায় বা কোনো কিছু। কারণ আগের দিনে যখন বিয়েটা দিয়েছে হয়তো হুটহাট করে দিয়ে দিয়েছে, সামহাউ কমিউনিকেশনটা হয়নি আর কি। ওকে, নো প্রবলেম। তারপর তখন ওখানে যাওয়ার পরে আম্মু আমাকে নিয়ে গেছে, ওই অবস্থাতেই অসুস্থ অবস্থাতেই গেছে। তখন আমার বয়স নাকি 10 দিন। ওই অবস্থায় গিয়ে দেখে যে তার ঘরে সন্তান আছে, 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। তাহলে তো কিসের অভাব? আমার মানে তখন আম্মু বলছে যে ঠিক আছে, তার তো ঘরে সবই আছে, তাহলে আমি কি? তবু আম্মু তাকে ধরে রাখার চেষ্টা করছে মানে ওখানে থেকে। কিন্তু ওখান থেকেও মানে এমন করছে যে আগে তার যে আগের ওয়াইফটা ওই বাবার, উনি তার বড় ভাই ওখানকার চেয়ারম্যান ছিল। অনেক লোক লাগাই দিয়ে আমার আম্মুকে অনেক আঘাত করছে। এক পর্যায়ে দেখা যায় গ্রাম থেকে বের করে দিছে। আচ্ছা, যে তোর তো অন্যায় যে তুই একটা বউ থাকতে কেন বিয়ে করছিস। কিন্তু আম্মু তখন সবাইকে বলছে যে এই কথাটা যদি আমাকে বা আমার ফ্যামিলিকে বলতো, মানে আম্মু তখন এসএসসি পরীক্ষা দেবে আমার যখন জন্ম হয় তখন ওই টাইমটা। তখন আম্মু বলতো যে আমি তো একটা শিক্ষিত মেয়ে, আমি জেনে শুনে কেন আরেকজনের সংসার ভাঙবো ভাই? আমি তো কোনো কিছু জানতাম না, বা আমার ফ্যামিলি জানতাম, আমার ফ্যামিলি এটা দিয়েছে বিয়ে। তখন আম্মু অন্য থেকে বোঝানোর চেষ্টা করেছে, বাট বোঝাতে পারেনি।
আচ্ছা। গ্রাম থেকে বের করে দিচ্ছে, তবু আম্মু চেষ্টা করছে ওনার সাথে কন্ট্যাক্ট রাখার। এরকম করতে করতে নাকি আমার বয়স 3 বছর 4 বছর পর্যন্ত যোগাযোগ রাখার চেষ্টা করছে। খরচ দিত বলতে মানে মাসে নাকি 2000 টাকা করে পাঠাতো, আচ্ছা এইভাবে পাঠাইতো ওখান থেকে। কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে দেখা গেল যে দেয়ই না। তখন আমার নানুরা নাকি কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, সমস্ত ফোন সবই বন্ধ করে দিছিল তারা। তখন ওখান থেকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিছিল, আচ্ছা যেভাবেই হোক। এখন আম্মু তো একটা মেয়ে কখন তো মানে চায় না যে তার সংসারটা ভেঙে যাক, 2টা বাচ্চা হয়েছে। জি। তখন গ্রামের লোকজন, আম্মু মাইট টাইট খাওয়ার পরে গ্রামের লোকজন বলে তুই এই সংসার থেকে কি পাবি, তার তো ছেলে আছে মেয়ে আছে সবই আছে, তুই ছেড়ে দে। আম্মু বলছে না আমি তার সামনাসামনি কথা বলবো, কিন্তু সে সামনাসামনি কখনো ফেস করেনি নাকি আম্মুর, দেশের বাইরে ছিল। ডিভোর্স পেপার পাঠানোর পরে হয়তো ব্রেকআপ হয়ে গেছে। পরে তার পরবর্তীতে 2টা বছর আম্মু নাকি বাড়িতেই ছিল। তখন আমার এই যে বর্তমান যে বাবা, উনি পাবনাতে টিএনটির ওখানে কাজ করতেন আর কি, টেলিফোন লাইনের কন্ট্রাক্টরি করতো আর কি। ওখান থেকে আমার আম্মুকে দেখেছে, দেখার পরে মানে যে বাবাই হোক খোঁজ নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে যে আমি তখন ছোট, আমার বড় ভাইটাও ছিল, সবকিছু জেনে শুনে আমার আম্মুকে আর কি বিয়ে করে, প্রস্তাবের মাধ্যমে বিয়েটা করে। কিন্তু আমার দাদুর বাড়িতে এটা আবার কেউ মেনে নেয়নি। এটা না নেওয়াটা স্বাভাবিক, সেটা আমাদের ক্ষেত্রে হলেও এরকমই হতো যে এক ছেলে এক মেয়ে আছে, এটা কেউ মানতে চাইবে না, মেনে নেয়নি। তখন আমার আম্মুকে অতটা মানে ভালোবাসতো না, কিছুই করতো না বর্তমান তাদের বাড়ি থেকে। ওটা তো আগেটা তো বাদ দিলাম। আপনি স্টোরিটা পুরোটা ফাইন্ড আউট করতে পারলেন যে আসলে ঘটনাটা কি ছিল আপনার নানুর কাছ থেকে। আচ্ছা, আমি আবারও আপনাকে ফিরে নিয়ে যাচ্ছি হাসপাতালের জায়গাটাতে যেখানে আপনার নানু বেড়াতে আসছে। সো নানু ওই গল্পগুলো বলছিল, তারপরে গল্পের সামনে থেকে একটু আগাই আমরা। তারপর কি হলো? মানে ওই ঘটনার পরে আমার বাবা চলে আসছে। আমার বাবা আসার পরে আমি বাবাকে শুধু সাধারণভাবে প্রশ্ন করছি, আচ্ছা আব্বু, মানে ছোট থেকে তো আমাকে বড় করছো, বাট আমার উপর কি তোমার কোনো মায়া আসেনি এই পর্যন্ত? আব্বু বলছে কেন বাবা? আব্বু আমাকে এখানে তো ভালোবাসা পাইনি যে তা না, এখানেও ভালোবাসা পাইছে অনেক। আব্বু বলছে কেন বাবা? আমি কই তাহলে তুমি যে আমার আম্মুকে মারলা, আমার আম্মুর যদি কিছু হয়ে যেত আমি মা কোথায় পেতাম বলতে পারো? তখন আম্মু কি বলছে, তুমি তো নয় আর একটা বিয়ে করে নিতা, তুমি পেয়ে যেতে, কিন্তু আমি আম্মু কোথায় পেতাম? আমার তো কেউই নেই। আমি তখন জানতে পারছি তুমি আমার বাবা না, তুমি বাবা না। তখন আব্বু একটু কান্না করছে আমাকে জড়ায় ধরে, আমার আব্বু আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিভাবে বলছে। তখন অনেক কান্নাকাটি করার পরে মুহূর্তে আমি তারপর ভুলে গেছি। কিন্তু 3-4 দিন পরে আমার মানে মনে এতটা কষ্ট লাগছে যে বলার বাইরে। তখন আমি অনেকগুলো স্লিপিং পিল খাইছিলাম রাগ করে, মানে রুমের মধ্যেই ছিল, হয়তো সেগুলো আমার বাবার। আমি স্লিপিং পিল খাওয়ার পরে ঘুমাই গেছি। তারপরটুকু আমার মনে নাই কি হয়েছিল। পরে দ্বিতীয় দিন আম্মুর সঙ্গে ঝগড়া লাগছে, রাগ করে আমি বটি নিয়ে আমার আব্বুকে বলছি আজকে মেরেই ফেলবো। মানে এরকম প্রতিদিন যদি ঝামেলা করে একটা মেয়ে কতক্ষণ সহ্য করে সে জিনিসটা। তখন আমি তার বটি নিয়ে গেছি, আমি আজকে মেরেই ফেলবো তোমাকে। পরে আশেপাশে সবাই ঠেকানোর পরে আম্মু ঢাকাতেই থেকে গেল। আমার বাড়িতে গেলাম, গিয়ে তখন মানে কিছুদিন পরে তো নানু মারা গেছে ওখানেই। নানু মারা যাওয়ার পরে ওখানে আমাকে রাখা হলো। রাখানোর পরে বলতে খালামণির বাসাতে, মেজো খালামণি যেটা ছিল ওনার ওখানে, আম্মু তো চাকরি করে, ওখানে আমাকে পাঠায় দিল। তখন আমি ক্লাস 9 ভর্তি হব। এটা ঘটনাটা ঘটছে তো মানে ছুটির পরে দাদু বাড়িতে গেলাম, অনেক কাহিনী মাঝখানে ছিল, বাট অতটা মনে নেই। নানুর বাড়িতে আমাকে পাঠাই দিল, কারণ মারা আব্বুকে মারতে গেছি, সবার রাগ, আমার ভাইয়া আমি, এবং তার কিছুদিন 6 মাসের মাথায় আমার যে ছোট ভাই বোন গুলো ছিল না ওদেরকেও পাঠাই দিছে সেখানে। তখন আম্মু বলছে কি আব্বু তোমরা এখন থেকে খালামণির বাসায় থাকবা। আম্মু চিন্তা করছিল কোনটা, যে আমি একা যদি থাকি তখন আমার মধ্যে কষ্ট থাকবে, মানে আমি চিন্তা ভাবনা করবো বা খারাপ কিছু করবো। আমি স্লিপিং পিল খেয়েছিলাম, সেদিন হয়তো কোনো অঘটন ঘটাবো, কষ্টটা সহ্য। এই জন্য আম্মু আমার ছোট ভাই বোনকে আমার সাথে পাঠিয়ে দিছে। আচ্ছা, ওখানে ছিলাম। থাকার পরে ক্লাস 9 ওখানে বেড়া মঞ্জুর কাতে বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাকে ভর্তি করে দেয়। আচ্ছা, ওখানে ভর্তি করার পরে ক্লাস 9 থেকে 10, তখন আমার বাবা আমার সাথে প্রায় 7-8 মাস কথা বলে না। এই ধরতে গেলে 1 বছরই প্রায় হওয়ার এরকম, ভালো করে কথাই বলে না আমার সাথে। মারতে গেছিলাম তো সেই জন্য। আর ছোট বোনগুলো আমার সাথেই ছিল। এরপরে ক্লাস 10 উঠবো আমি। 10 ওঠার হতে তখন অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস, তখন আমার বিয়ের কথা চলছে। মানে প্রত্যেকে আমি যেখানেই যাই না সেখান থেকে আমার বিয়ের প্রস্তাবটা আসে।
যেখানে, তখন আমি রাগ করবো যে বিয়ে করবোই না, যে আসে তাকে আমি তাড়াই দিই। প্রত্যেকটা জায়গাতে যেখানেই যাই সেখানেই বিয়ের প্রস্তাব আসে। আমার মেজো খালুর সঙ্গে, মেজো আঙ্কেল এখন সাংবাদিক, জি, উনি ধরেন পাবনার খবর ইয়াতে যায়, ভোরের আলো ওইখানে যায়, ওইখানকার সাংবাদিক। তো আঙ্কেলের সঙ্গে বিয়ের পার্টিতে গেছি, ওখানে একটা বিয়ে আসছে। পরে তারা মানে ছেলেটা দেখি না মানে পুরো কালো, বাসাতে তো চলে আসছে রাগে। পরে দেখি যে রাত্রেবেলায় আসছে লুঙ্গি পরে, আপনাকে দেখতে আসছে, আমাকে দেখতে আসছে। মানে আমি তো একটু মানে মডার্ন টাইপের ছিলাম, যাই হোক মানে একটু লুঙ্গি পরে আসছে, মানে নিচে একটু প্রেস্টিজ না যে আমাকে দেখতে আসছে, লুঙ্গি পরে একটা ছেলে আসছে। মানে একটা মনে মধ্যে ক্ষোভ জমে গেছে। পাশের রুম থেকে আমার কাজিন ছিল, ও বলছিল দেখ বান্দরের মতো দেখা যায়, মানে এরকম একটা কথা বলে যে বান্দরের মতো দেখা যায়। পরে আমি গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি যে লুঙ্গি পরে আসছে। আমি সরাসরি না, ওই লোকটা আমার দিকে তাকাইছে, আমি মুখটা কালো করে ফেলছি, যে মানে এমন ভাব করছে যাতে চলে যায়। তারপরে উনি আমার জিজ্ঞেস করছে তোমার নাম কি, আমি নামটাও বলিনি রাগ করে। তখন উঠে দাঁড়িয়েছি, আমি আজকে আমার পরীক্ষা আঙ্কেল, আমি চলে গেলাম। পরীক্ষা আঙ্কেল? হ্যাঁ আমি বলছি, এটা আঙ্কেলকে বলছি, আঙ্কেল বসে আছে। তো এটা বলে বের হয়ে চলে গেছি রুম থেকে। তখন ওই ছেলেটা রাগ করে নিচে চলে গেছে। যাবার পরে উনি বলছে যে আপনার ভাগ্নি আমাকে দেখে পছন্দ করে নাই, দেখছেন মানে কি ড্যামাক এই মেয়ের জীবনে বিয়ে হবে না, এরকম একটা কথা বলে গেছে। তারপরে দ্বিতীয়বার সকাল হয়েছে, পরের দিন সকালে আর কি, পরের দিন সকালে মামা ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর বলছে আমার কিছু বন্ধু আসবে, মানে বন্ধু আসবে। তখন আমি বলছি আমার কোথাকার বন্ধু আসবে, আল্লাহর টিজিন খালি বন্ধুই আসে আর প্রতিদিন আমাদের খাবারগুলো নষ্ট করে, এরকম কথা বলছি, ওদের একটা কথা শোনাচ্ছে। তখন মামা ফোন দিয়েছে, হ্যাঁ আম্মু, আমাকে হ্যাঁ মামা বলেন। তখন বলছে যে আম্মু তুমি আজকে পরিষ্কার থাকবো, আমার বন্ধুরা আসবে। আমি বলি, কিসের বন্ধুত্ব, আপনার বন্ধু আসবে তো আমি পরিষ্কার থাকবো কেন, মানে কি বোঝাচ্ছেন আপনি? তারপর আমি বলছি চলে আসো, চলে। মামারা আসতেছে, রাস্তার মধ্যেই হয়তো ছিল মামা, আমার বন্ধু সবাই ছিল। আমাকে আমার বৌমনি মানে মামার ওয়াইফ, যে বৌমনি আমাকে শাড়ি পরাচ্ছে, বৌমনির যেটা ম্যাচ ডে শাড়ি ছিল ওই শাড়িটা। আমি কই এত মানে এই যে আমাকে শাড়ি পরানো হচ্ছে, ব্যাপার কি? তখন বলে যে না একটা ছেলের দেখতে আসবে। তখন বলতে আবার দেখতে আসবি, দাঁড়া আজকে মজা দেখাবো, আজকে না মানে অন্য কিছু করবো আর কি। শাড়িটা পরেছি, পরার পরে আমার দেখতে চলে আসছে, পাশের রুমে বসছে। তো ওইখানে চারজনই সম্ভব আসছে।